সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের বহুপদী সমীকরণ এবং বহুপদী ফাংশন এই লেকচারে। তো এই লেকচারটা আমরা একদম কম্প্যাক্ট ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং টাইপের হবে। সো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদেরও উপকার হবে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদেরও উপকার হবে। তো চলো আমরা শুরু করে দেই। প্রথম টপিক হচ্ছে আমাদের বহুপদী ফাংশন। এই জিনিসটা আসলে কি? তো ফাংশন মানে কি? ফাংশন তো আমরা এফ অফ এক্স এভাবে লিখি, তাই না? বহুপদী মানে কি অনেকগুলা পদ থাকবে, তার মানে প্লাস দিয়ে হচ্ছে কি অনেকগুলা টার্ম থাকবে। ঠিক আছে, পদ বা টার্ম থাকবে। এই পদের ভিতর কি কি থাকতে পারে? একটা ভেরিয়েবল থাকতে পারে, একটা কনস্ট্যান্ট থাকতে পারে এবং কি তাদের একটা পাওয়ার থাকতে পারে। তো একদম শুরুর যে কনস্ট্যান্ট সেটাকে বলা হয় লিডিং কনস্ট্যান্ট বা লিডিং কোএফিসিয়েন্ট। সো ওইটাকে হচ্ছে আমরা A0 দিয়ে লিখলাম, মুখ্য সহগ যাকে বলে আর কি। আর এই পুরা পদটাকে বলা হয় মুখ্য পদ বা লিডিং টার্ম। সো এরই পরিপ্রেক্ষিতে আমাদের কি হয়, পরের যে টার্মটা আছে সেখানে এক্স এর ভেরিয়েবল কি পাওয়ার যেটা সেটাকে এক করে কমে, আর ধরো 1 নাম্বার কোএফিসিয়েন্ট এভাবে বললাম। দেন 2 নাম্বার কোএফিসিয়েন্ট ভেরিয়েবল এন এর পাওয়ার 2 করে কমতেছে। দেন হচ্ছে 3 নাম্বার কোএফিসিয়েন্ট ভেরিয়েবল এন এর পাওয়ার 3 করে কমতেছে। এইভাবে করতে করতে তোমার হচ্ছে n তম হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট বা n তম যে সহগ ভেরিয়েবল তার পাওয়ার কি n করে কমবে। বুঝতে পেরেছো? সো এই যে এই জিনিসটাকে এস টু দি পাওয়ার n মাইনাস n, এটাকে তো শুধু এ এন এভাবেই লেখা যায়, কারণ n মাইনাস n হচ্ছে কি জিরো। এই যে এই n মাইনাস n মানে কি এক্স এর পাওয়ার জিরো, আর সামথিং এর পাওয়ার জিরো মানে কি সেটা হচ্ছে জিরো। সো এই হচ্ছে আমাদের পুরো বহুপদী ফাংশনকে প্রকাশ করার উপায়। এবং একদম শর্টে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এভাবে প্রকাশ করতে পারি যে এগুলা কি সবগুলা হচ্ছে কি সামেশন, হচ্ছে একটা সামেশন চিহ্ন দিলাম। কি কি জিনিস আছে সামেশনের ভিতর বা পদের ভিতর? একটা ভেরিয়েবল আছে, একটা আমার কি সহগ আছে, এবং ভেরিয়েবলের পাওয়ার প্রতি ক্ষেত্রে হচ্ছে এন। সো এ এক্স আর এন এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, এটা প্রতি টার্মেই আছে, প্রতি টার্মেই কিন্তু এ আছে, প্রতি টার্মেই কিন্তু এক্স আছে, এবং প্রতি টার্মেই কিন্তু এন আছে। চেঞ্জ হচ্ছে খালি কোন জায়গায়? চেঞ্জের জায়গা হচ্ছে আমাদের খালি এই যে এইখানে, এই জিরোতে চেঞ্জ হচ্ছে, এই ওয়ানে চেঞ্জ হচ্ছে, এই যে এইখানে আবার ওয়ানে চেঞ্জ হচ্ছে, এইখানে টু, এইখানে n-2। তাহলে আমি লিখতে পারি আমাদের এক্স টু দি পাওয়ার n মাইনাস সামথিং কোন একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করব, যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা কি ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করব। তো এখানে n কে n-0 এভাবে কিন্তু লিখতে পারতাম, এবং জিরো এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আবারও ভালো মতো বোঝো, আমাদের চেঞ্জেবল জিনিস হচ্ছে এইখানকার জিরো, এইখানকার জিরো, এইখানে যখন ওয়ান, এইখানে ওয়ান, এইখানে টু, এইখানে টু। তো আমি এই জায়গাগুলো ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে যদি লিখি, তাহলে যে কোনো একটা আই ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে লিখলাম। তাহলে এই আইটা শুরু হয়েছে কোথা থেকে? জিরো থেকে, এবং শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে এন পর্যন্ত। তো এই যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে একদম শর্টকাটে একটা বহুপদীকে এক্সপ্রেস করার উপায়, একদম শর্টকাট। আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো আমাদের কাছে আছে 2x² প্লাস 3x প্লাস 1। তো আমাদের কি এগুলো হচ্ছে সহগ, এগুলো আমাদের সহগ, এগুলো আমাদের সহগ, তাই না? বা লাস্টের যে সহগ এটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট। যে পদে তোমার এক্স টু দি পাওয়ার জিরো থাকবে ওই পদের যে সহগ, এই সহগটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিঘাত ফাংশন আর কি। আমরা যদি ত্রিঘাত বহুপদী ফাংশন নিই, ধরো 2x³ মাইনাস 3x² প্লাস 4x প্লাস 2 এরকম।
পাওয়ার কি হবে একটা, একটা করে কমতে থাকে। তো দেখো আমাদের যে বহুপদী ফাংশন এটার কিন্তু একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আমাদের যে n যে ঘাতগুলা, এই ঘাত বিলংস টু হোল নাম্বার। হোল নাম্বার মানে 0 থেকে শুরু পজিটিভ নাম্বারগুলো যেগুলো আছে 1, 2, 3, 4। তার মানে কি n কখনোই নেগেটিভ হইতে পারবে না, n কখনোই ফ্র্যাকশন হইতে পারবে না। ওই হাফ, 3/2 এইসব কখনোই হইতে পারবে না। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে ধারাটা দেখতেছো, ফাংশনের যে ধারাটা, এই ধারা অলওয়েজ কিন্তু সসীম। ধারাটা কিন্তু একটা লিমিটেড জায়গায় আছে। ঠিক আছে? যেমন দেখো এখানে a থেকে শুরু, এখানে লাস্টে একটা কি আছে? রেঞ্জ আছে, লিমিট আছে। ডট, ডট, ডট ইনফিনিটি হচ্ছে না। বুঝছো? তো ধারাটা হচ্ছে অলওয়েজ সসীম। তার মানে আমি বলতে পারি যে মোটা দাগে যেটা হলো এই যে এক্স স্কোয়ার লিখছে এখানে যদি এক্স টু দি পাওয়ার -2 থাকতো তাহলে এটাকে আমরা বহুপদী ফাংশন বলতাম না। দেন এখানে যদি হচ্ছে হাফ থাকতো যে কোনো জায়গায়, ঠিক আছে? আমার পদের যে কোনো ঘাত যদি হাফ থাকতো তাহলে তাকে আমরা বহুপদী বলতাম না। অথবা যদি এরকম হইতো যে এই ধারাটা চলতেইছে, চলতেইছে, তো সেটাকেও আমরা কি বলতাম না? বহুপদী বলতাম না। তাহলে এখান থেকে চলো আমরা উদাহরণ দেখি যে আমরা কোনটাকে বহুপদী আর কোনটাকে বহুপদী বলতে পারি না। সো এটা একটা কি? সবগুলাই আমাদের সসীম ধারা। সবগুলাই সসীম। তো সবগুলা মোটামুটি ওই লাস্ট যে কন্ডিশন সেটা ফুলফিল আছে। এটা বহুপদী। এটার কি? ঘাতগুলো সব ঠিকঠাকই আছে। সবই হচ্ছে 0 থেকে পজিটিভ নাম্বারের মধ্যে। x⁴ এটাও কি 0, 1 তার মানে এটাও একটা বহুপদী। 0 কে কি লেখা যায়? 0 কে তো আমরা এভাবে লিখতে পারি 0 ইন্টু x⁴ এভাবে লিখতে পারি, তাই না? তার মানে এটাও একটা হচ্ছে কি বহুপদী। 5 কে কি লিখতে পারি 5 ইন্টু x⁴ এভাবে লিখতে পারি। তার মানে ওটাও কি? ওটাও আমাদের একটা বহুপদী। বুঝছো? বাট এইখানে দেখো আমার কি x এর পাওয়ার কি আছে? রুট। রুট মানে কি x⁴ তার মানে এটা আমাদের বহুপদী নয়। এখানে কি আছে 1/x। 1/x মানে কি x ইনভার্স মানে x⁻⁻1 তার মানে কি এটা আমাদের বহুপদী নয়। আমি যদি একটু 3 নাম্বার নিয়ে ভালো মতো কথা বলি 0, 0 কে আমরা লিখতে পারি 0 ইন্টু x⁴ লিখতে পারি, 0 ইন্টু x⁴ ও লিখতে পারি, 0 ইন্টু x⁴ ও লিখতে পারি, 0 ইন্টু x⁻½ ও লিখতে পারি, 0 ইন্টু x⁻³ ও লিখতে পারি। কারণ 0 এর সাথে যা গুণ দাও আল্টিমেটলি আমাদের কি হবে? আল্টিমেটলি আমাদের কিন্তু 0 ই হবে। তার মানে 0 কিন্তু একটা স্পেশাল আছে বহুপদী। ঠিক আছে? স্পেশাল বহুপদী কেন? কারণ তোমাকে যদি বলে 0 দিয়ে বলে যে এটার ঘাত কত? ঘাতগুলো দেখো কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো -3। তার মানে 0 বা শূন্য বহুপদী যেটা, সেটার যে ঘাত, এটার ঘাত হচ্ছে অনির্ণেয়, ইনডিটারমিনেট। এটার ঘাত হচ্ছে অনির্ণেয়। বুঝছো? ইনডিটারমিনেট। তোমার তারপর ৫ এর কথা বলি, শুধু ৫। এই ৫ হচ্ছে একটা ধ্রুবক বহুপদী। কারণ ৫ এর সাথে আমি কি লিখতে পারি? 5 ইন্টু 1 এইভাবে লিখতে পারি। 1 কে আমি x এর পাওয়ার 0 এইভাবে প্রকাশ করতে পারি। তার মানে এটার ঘাত কি? ধ্রুবক বহুপদীগুলোর ঘাত হয় হচ্ছে 0। বুঝতে পেরেছ? সো এই ছিল আমাদের বহুপদী ফাংশন। এরপরে আছে কি নিচের কোন রাশিগুলো x এর বহুপদী? দেখো আমাদের যে sin x, আমাদের যে cos x, অথবা আমাদের যে ইনভার্স অ্যাঙ্গেলগুলা sin ইনভার্স x, cos ইনভার্স x, এগুলা কখনোই বহুপদী না। কারণ কি? এগুলো যে টেইলর সিরিজের মাধ্যমে লেখা যায়। তুমি sin x কে লিখতে পারো আ sin x কে হচ্ছে কি লেখা যায়? তুমি sin x এর যে ফর্মুলা পড়েছিলে যে x⁴ মাইনাস x⁴ প্লাস x⁴ এরকম কিছু একটা ছিল না? মাইনাস এভাবে চলতে, চলতে ইনফাইনাইটলি পর্যন্ত চলতে থাকে।
cos x কি ছিল? cos x ছিল x⁴0/0 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে কি মাইনাস 3 সরি আমাদের ভুল হইছে। যাই হোক মানে আমাদের এটা হচ্ছে অড নাম্বার, শুধুমাত্র x⁴1/1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁴3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵ এভাবে চলতে থাকতো আরকি। তো এইভাবে ব্যাপারটা কিন্তু ইনফাইনাইটলি চলতে থাকতো। সো এই যে ইনফাইনাইট, এর কারণে এটা বহুপদী না, এটাও বহুপদী না, এটাও বহুপদী না, এটাও বহুপদী না। সো এগুলা কোনটাই বহুপদী না। ln x কেও সেম ভাবে টেইলর সিরিজে রূপান্তর করা যায়। sin 60 ডিগ্রি, এটার তো একটা ভ্যালু আছে, তাই না? sin 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। তো এটা কি? এটা একটা ধ্রুবক বহুপদী। এটা একটা ধ্রুবক বহুপদী। এবার চলো এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করি যে এগুলা বহুপদী না বহুপদী না। দেখো 2 cos ইনভার্স x, এটার কিন্তু ফর্মুলা আছে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে cos ইনভার্স 2x² - 1। সেটা বসাই দাও, তাহলে কি হবে? cos 2 cos ইনভার্স x, তাহলে আমরা লিখতে পারি cos ইনভার্স 2x² - 1। তাহলে cos ইনভার্স বাদ থাকে কি? 2x² - 1। তাহলে দেখো 2x² - 1 এই যে এক্সপ্রেশনটা, এই যে ফাংশনটা, এটা তো একটা বহুপদী। আমরা cos ইনভার্স x এটাকে যদি sin ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে হয় হচ্ছে sin ইনভার্স √1 - x²। তো এখন যদি আমি sin cos ইনভার্স x এর ভ্যালু বের করতে চাই, cos ইনভার্স x এর জায়গায় ওটা বসাও, তাহলে হয় কি? sin ইনভার্স √1 - x²। sin ইনভার্স বাদ হয় কি? √1 - x²। তাহলে রুট আছে, এটা কি বহুপদী হবে? না, এটা বহুপদী হবে না। এটা আর বহুপদী হইল না। কিন্তু এটা বহুপদী হইল। দেখছো? তার মানে যে আমাদের ইনভার্স থাকলেই যে বহুপদী হবে না, এরকম ব্যাপারটা কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। আমাকে আগে সিম্পলিফাই করতে হবে, দেন দেখতে হবে যে হ্যাঁ, ফাইনাল যে এক্সপ্রেশনটা আছে সেটা আসলে বহুপদী কিনা। সো এরপরে চলো আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের যে মূল, সেই মূল নির্ণয়ের যে ফর্মুলা বা এটাকে বলা হয় কোয়াড্রিক ফর্মুলা। কোয়াড্রিক ফর্মুলাটা কি? ax² + bx + c = 0। তো এখান থেকে আমরা যদি মিডল টার্ম করতে পারি তাহলে মিডল টার্ম করব। আর মিডল টার্ম যদি না করতে পারি তাহলে আমরা কি করব? ডিরেক্ট x এর একটা কোয়াড্রিক ফর্মুলা আছে না? -b +√b² - 4ac/2a। তো এইটা এপ্লাই করে আমরা কি করব? এই ম্যাথটা সলভ করব। যেমন এখানে কি আছে? x² - 10x প্লাস হচ্ছে 34 = 0 আছে। তো এই জায়গাগুলোকে আমি যদি কোএফিসিয়েন্ট দিয়ে বসাই, 1x² আছে আর 10x দেওয়া আছে আর কনস্ট্যান্ট আছে 34। এই জিনিসগুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি, আমি যদি এইটার সাথে তুলনা করি তাহলে a1 হচ্ছে a, এই -10 হচ্ছে b, আর এই 34 হচ্ছে c। তো a b c ভ্যালু বসাই দাও। তাহলে আমরা বলতে পারি x = কত? -10, তাহলে +10 ± b² - 4 × 1 × 34 ডিভাইডেড বাই হচ্ছে 2 × 1। বুঝছো? সো এটা সলভ করো। কমপ্লেক্স নাম্বার তো তোমাদের করাই আছে। আমাদের যে রেজাল্টগুলো আসবে, রেজাল্টগুলো আসলে কমপ্লেক্স ভ্যালুতে আসবে। সো জাহাঙ্গীরনগর হিসেবে হচ্ছে এই ম্যাথটা কি আসলে অনেক বড় হয়ে যায়। ভার্সিটি টাইপ হিসেবে ম্যাথটা অনেক বড় হয়ে যায়, বাট জাহাঙ্গীরনগরে এরকম অনেক বড়, বড় ম্যাথ আসে। যেগুলো করতে সহজ হলেও একটু টাইম লাগে। আমরা একটু নিশ্চয়ক সম্পর্কে কথা বলবো। আমরা যে দেখলাম ax² + bx + c = 0, এটা যে কোয়াড্রিক ইকুয়েশন x = -b ± √b² - 4ac/2a। যে রুটের ভিতর যে অংশটা আছে না, রুটের ভিতর আছে কি b² - 4ac/b² - 4ac। তো এটাকে একটু আলাদাভাবে লিখি, b² - 4ac। কেন আলাদাভাবে লিখলাম? কারণ দেখো, একটু চিন্তা করো,
রুটের ভিতরে আমার বিভিন্ন রকম কন্ডিশন আসতে পারে। রুটের ভিতরে আমার যদি নেগেটিভ আসে, তাহলে রেজাল্টটা কি হবে? এই এক্স এর ভ্যালু কি হবে? বা এক্স এর ভ্যালুগুলোকে কিন্তু কি বলা হচ্ছে? রুটস বলা হচ্ছে বা বীজ বলা হচ্ছে বা মূল বলা হচ্ছে বা আমার এই সমীকরণের সমাধান বলা হচ্ছে। তাহলে রুটের ভিতর মাইনাস আসলে সেটা কি হবে? সেটা আমাদের কমপ্লেক্স হবে বা অবাস্তব হবে। রুটের ভিতর যদি পজিটিভ ভ্যালু আসে, তার মানে কি হবে? একটা প্লাস দিয়ে একটা ভ্যালু পাবো, একটা মাইনাস দিয়ে একটা ভ্যালু পাবো। তার মানে কি আমরা ২ টা অসমান ভ্যালু পাচ্ছি। ২ টা অসমান এবং কি বাস্তব ভ্যালু পাচ্ছি। কমপ্লেক্সের ক্ষেত্রে অসমান ভ্যালু পাচ্ছি। ২ টা ভ্যালু পাচ্ছি। একটা প্লাস দিয়ে পাবো, একটা মাইনাস দিয়ে পাবো। এবং রুটের ভিতর যদি 0 আসে তাহলে কি হবে? রুটের ভিতর যদি 0 আসে একটু খেয়াল করো। রুটের ভিতর 0 আসলে প্লাস মাইনাস 0 হচ্ছে। তার মানে -b + 0/2a -b -0/2a। তার মানে অলওয়েজ ভ্যালুটা কি আসতেছে? -b/2a। তার মানে একটা ভ্যালুই আসতেছে, তাই না? আমরা এইটা বলতে পারি যে সমীকরণের যে সমাধান পাচ্ছি সমান। ২ টা ভ্যালুই পাচ্ছি কি সমান এবং বাস্তব। তো রুটের ভিতর নেগেটিভ মানে কি? এই যে d এটাকে যে আলাদা করে লিখলাম, এই যে জিনিসটা আলাদা করে লিখলাম, রুটের ভিতর নেগেটিভ মানে কি? এই d হচ্ছে কি 0 থেকে ছোট হওয়া। 0 থেকে ছোট হলে কি হবে? আমাদের কমপ্লেক্স, অসমান, বুঝছো? কাল্পনিক ভ্যালু পাবো। এরপর কি? এরপর হচ্ছে কি? রুটের ভিতর পজিটিভ মানে কি? d 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় মানে কি? অসমান আর কি? বাস্তব ভ্যালু পাবো। আর d যদি 0 হয়, 0 হওয়া মানে কি? সমান এবং বাস্তব ভ্যালু পাবো। বুঝতে পেরেছো? তো সমান বাস্তব ভ্যালু এর সাথে আরেকটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে ওই যে রাশিটা হবে হচ্ছে পূর্ণবর্গ রাশি। মূল হবে সমান আর বাস্তব, ঠিক আছে? কিন্তু রাশিটা হবে হচ্ছে পূর্ণবর্গ রাশি। সো এই ৩ টা জিনিস মাথায় রাখতে হবে। খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো এখান থেকে এমসিকিউ কি আসে দেখো। এমসিকিউ তে এসেছে এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে? তো পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে ওই যে 0 এর কি হবে? সমান হবে। তাহলে আমরা কি বের করব? ডিসক্রিমিন্যান্টটা বের করব বা নিশ্চায়কটা বের করব। সো এর আগে আমরা একটু আইডেন্টিফাই করে নিই। আমরা কি জানি? এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে বলা হয় a, এক্স এর সহগ সেটাকে বলা হয় b, আর বাকি যেটা থাকে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় c। তো আমরা নিশ্চয়কের ফর্মুলা এপ্লাই করব b স্কয়ার। আমরা জানি কি d b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার মানে হচ্ছে 2a প্লাস 3 এই জিনিসটার হোল স্কয়ার মাইনাস 4a মানে হচ্ছে কি? a প্লাস 1 আর c মানে হচ্ছে 2k প্লাস 3। এখন বলো এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে 0। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন হিসাব করব ভিতরে। 2 স্কয়ার মানে 4, a প্লাস 3 হোল স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 6k প্লাস হচ্ছে 9। দেন হচ্ছে মাইনাস 4 এর সাথে ওই জিনিসটা গুণ করলে কি হবে? গুণ করলে হবে হচ্ছে তোমার 2k স্কয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস হচ্ছে 3। বা আমরা সিম্পলি এটা লিখতে পারি 4k স্কয়ার। 4 যদি কমনে দেখো k স্কয়ার প্লাস হচ্ছে 6k প্লাস 9 মাইনাস 2k স্কয়ার মাইনাস হচ্ছে 5k মাইনাস 3। তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা তো 0 হচ্ছে, তাই না? তার মানে আমরা বলতে পারি k স্কয়ার 6k মাইনাস 5k মানে কি? শুধু k আর k স্কয়ার মাইনাস 2k স্কয়ার। তার মানে এখানে কি হচ্ছে? এখানে একটা নেগেটিভ k স্কয়ার আসতেছে। দেন 6k আর হচ্ছে মাইনাস 5k শুধু k আসতেছে। দেন হচ্ছে 9 মাইনাস 3 কত আসে? 6, তাই না?
9 - 3 6 ইজ ইকুয়াল টু 0, অথবা মাইনাস যদি হচ্ছে গুণ করে দিই তাহলে কি হবে, কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0। দেয়ারফর এখান থেকে আমরা মিডল টার্ম করতে পারি। কে স্কোয়ার মাইনাস মিডল টার্মে অবশ্যই বুঝতেছো 3 আর 2 কিছু একটা আসবে। তো কে স্কোয়ার মাইনাস 3 কে দিলাম প্লাস 2 কে মাইনাস 6 ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা বলতে পারি কে কমন নিলে কে মাইনাস 3, দেন হচ্ছে তোমার কি 2 কমন নিলে আসে হচ্ছে কে মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলতে পারি কে প্লাস 2 দেন হচ্ছে কি কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এর পরবর্তীতে আমরা কি বলতে পারি, তাহলে কে ইকুয়াল টু একটা হচ্ছে কি 2, আর কে ইকুয়াল টু কে ইকুয়াল টু একটা হচ্ছে -2, আর কে ইকুয়াল টু আরেকটা হচ্ছে কি +3। তাহলে 2 আর হচ্ছে 3 কোথায় আছে, -2 আর হচ্ছে 3 কোথায় আছে, অপশন বি তে। অপশন বি হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই সমীকরণটা দেখো, এই সমীকরণের মূলগুলো আসলে কি হবে। পাওয়ার আছে 4, এটাই হচ্ছে ঝামেলা। আমরা কি করব, আমরা ধরে নিব যে x এর পাওয়ার 2 এটা ইজ ইকুয়াল টু y, এইটা ধরে নিব। তাহলে দেখো তো ইকুয়েশনটা কিরকম হয়ে গেল, এক্স স্কোয়ার স্কোয়ার এভাবে লিখতে পারতাম, প্লাস হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এরকম, তাই না? তাহলে আমি এক্স স্কোয়ারকে কি ওয়াই দ্বারা রিপ্লেস করে দিয়েছি। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কি এ টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা হচ্ছে একটা কি ওয়াই এর দ্বিঘাতী সমীকরণ, তাই না? ওয়াই এর হচ্ছে দ্বিঘাতী বহুপদী সমীকরণ। তাহলে এটার এখন মূল বের করব আমরা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশনটা ইউজ করি। তাহলে y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু মাইনাস বি, তাই না? তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a আর হচ্ছে কি 4a সি, কি মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে হচ্ছে 1। তাহলে একটু লক্ষ্য করে খেয়াল করো, রুটের ভিতর কি আছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস মানে কি -3 এ টু দি পাওয়ার 4। অর্থাৎ আমার রুটের ভিতর কি চলে আসছে, রুটের ভিতর নেগেটিভ চলে আসছে। নেগেটিভ মানে কি, এর ভিতর নেগেটিভ আসা মানে কি, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বা জটিল মূল হবে। তো আনসার কোনটা, অ্যান্সার হচ্ছে এই যে এইটা, কাল্পনিক ও জটিল, এই মূল পাবো। ওকে, সো আমরা এখন সমীকরণ আর সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক সেটা যদি একটু এক নজরে দেখে নিই। আমরা অলওয়েজ জানি যে একটা দ্বিঘাত সমীকরণ তার মূল অলওয়েজ কয়টা হবে, 2টা, এবং তার মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে, মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল হবে কি সি বাই এ। তো এই যে যোগফল, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে, সামেশন এ। এই সামেশন আলফা, এটার মানে হলো আলফা মানে কি একটা মূল, সামেশন অফ আলফা এটার মানে হলো একটা করে মূল নিয়ে একটা করে মূল সিলেক্ট করে তার হচ্ছে কি সামেশন, মানে একটা করে মূল নিয়ে তার সামেশন। তাহলে যে একটা করে মূল নিলাম আলফা, আর একটা করে মূল কি বিটা, তাদের সামেশন, বুঝছো? সামেশন অফ আলফা বিটা এর মানে কি, আলফা মানে একটা মূল, বিটা মানে অ্যানাদার আরেকটা মূল। তো ওই নিয়ে দুইটা মূলকে নিয়ে তাদের সামেশন। এখন দুইটা মূলকে যদি সিলেক্ট করি তাহলে আলফা বিটা সিলেকশনটা কি হবে, একভাবেই হবে, বুঝছো? সো সামেশন অফ আলফা বিটা লেখা যা কথা, শুধু আলফা বিটা লেখা একই কথা যদি সেটা দ্বিঘাত সমীকরণ হয়। দ্বিঘাতের ক্ষেত্রে দেখো মূলদ্বয়ের যোগফল কি মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের এবার দেখো
2টা করে মূল নিয়ে যোগ করছি এবং এটাকে কিভাবে নোটেশন আকারে লিখছি সামেশন অফ আলফা বিটা। এর মানেই হলো একটা মূল অ্যানাদার আরেকটা মূল, এই 2টা করে মূল নিয়ে যোগফল। তাহলে 2টা করে মূল দ্বয়ের যোগফল সেটা হচ্ছে কি c/a, দেন 3টা করে মূল নিয়ে যে যোগফল বা আলফা বিটা গামা সেটা হচ্ছে কি -d/a। তাহলে এখানে একটা প্যাটার্ন ফলো করা যাচ্ছে, প্রথমে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, দেন হচ্ছে কি মাইনাস। আমাদের যদি 4টা থাকতো তখন কি হতো? সো 4 নাম্বার ax⁴ প্লাস হচ্ছে bx এর পাওয়ার কিউব প্লাস হচ্ছে cx এর পাওয়ার স্কয়ার প্লাস dx প্লাস হচ্ছে কনস্ট্যান্ট টার্ম e ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতাম যে এর যে মূল থাকবে একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা হচ্ছে ডেল্টা, 4টা মূল এভাবে ধরে নিতাম। দেন আমি বলতাম যে হ্যাঁ, আলফা বিটা গামা ডেল্টা মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a। এরপরে কি একটা করে নিলাম, এরপরে 2টা করে নিব, আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, ডেল্টা আলফা ইজ ইকুয়াল টু কি হবে পজিটিভ c/a। এরপরে কি করব, 3টা করে নিব, আলফা বিটা গামা নিলাম, বিটা গামা ডেল্টা নিলাম, গামা ডেল্টা আলফা নিলাম, এটা হবে কি -d/a। এরপরে 4টা করে যদি নেই, আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু প্লাস e/a। বুঝছো? সো এই যে এই জিনিসটাকে আমি লিখব একটা করে মূল নিয়ে সামেশন, এই জিনিসটাকে লিখব 2টা করে মূল নিয়ে সামেশন, এই জিনিসটাকে লিখব 3টা করে মূল নিয়ে সামেশন, আর এই জিনিসটাকে লিখব কি 4টা করে মূল নিয়ে সামেশন। শুধু এটাই লেখা যায়। বুঝছো? তো শুধু এটা লিখলেই এনাফ, সামেশন দেওয়ার এই ক্ষেত্রে প্রয়োজন নাই। আচ্ছা, তো এইবার আরো ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখব, সেটা হলো এই 2টা দ্বিঘাতী ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটার মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি বলতে পারবো এদের মধ্যে যে কোনো একটা মূল 1 হবেই। একটা মূল তার ভ্যালু 1 হবেই। কিভাবে একটু ক্রস চেক করে চিন্তা করো, যদি একটা মূল 1 হয় তাহলে এই 1 এই ভ্যালুটা দিয়ে আমি এক্স এর জায়গায় যদি বসাতে তো পারি, তাই না? আমাদের যে এক্স এর সলভ আছে, এক্স এর সলভগুলোর মানে কি, এক্স এর সলভগুলো আমি যদি এই সমীকরণে এক্স এর জায়গায় বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয়, রাইট হ্যান্ড সাইড হয়। মানে আমি ফাংশনে ওই ভ্যালুটা বসাইতে পারি, ওইটা দিয়ে সিদ্ধ করতে পারি। এটা আমার রাইটস, এটা আমার অধিকার। তাহলে একটি মূল যদি 1 হয়, তাহলে এই 1টা এক্স এর জায়গায় বসাও, তাহলে রেজাল্ট কি আসে, রেজাল্ট তো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটাই আসে। বুঝছো? তাহলে এটা একটা কন্ডিশন যে আমি যদি একটা মূল 1 করে দেই, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। এবার আরেকটু চিন্তা করি, যদি c ইকুয়াল টু 0 হয়, c ইকুয়াল টু 0 হলে একটা মূল অলওয়েজ 0 হবেই, একটা মূল অলওয়েজ 0 হবেই। কিভাবে? এই যে একটা মূলের ভ্যালু 0 না, একটা মূলের ভ্যালু তো 0, ক্রস চেক করে এই 0 দিয়ে এক্স এর জায়গায় বসাও, তাহলে কি হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, সি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, সি এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। এইভাবে ক্রস চেক করে আমরা বলতে পারি সি ইকুয়াল টু 0 হলে একটা মূল অলওয়েজ কি হবে, অলওয়েজ 0 হবে। আচ্ছা, তো এবার যেটা করব সেটা হলো বি ইকুয়াল টু 0 হলে কি হবে। হুম, বি ইকুয়াল টু 0 হলে কি হবে, আমরা একটা জিনিস একটু আলাদাভাবে সাইড করে লিখি। ধরো একটা মূল তোমার হচ্ছে কি মূলদ্বয়ের হচ্ছে যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফলকে আমরা কি বলি, -b/a। তাহলে এখানে বি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে,
0 হয়ে যাবে। প্লাস সাইড চেঞ্জ করলে আমরা কি হয়? আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। মানে এখানে কি হচ্ছে? এখানে মূলগুলো কি? একটা মূল আরেকটা মূলের সমান হচ্ছে, কিন্তু নেগেটিভ হচ্ছে। বুঝছো? এই জিনিসটাকে বলা যায় যোগাত্মক বিপরীত। এই জিনিসটাকে বলা যায় যোগাত্মক বিপরীত। মানে কি দুইটার ভ্যালু সেম, বাট একটা আরেকটা নেগেটিভ। সো আমরা আলফা ইকুয়াল টু মাইনাস বিটা এটা না লিখে আমরা বলতে পারি যে মূলগুলো কি হবে? মূলগুলো হবে আলফা আর মাইনাস আলফা। শর্টে এটাও বলতে পারি। তাহলে কি? তাহলে মূলগুলো কি হবে? মূলগুলো হবে হচ্ছে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? ভ্যালু সেমই থাকবে, বাট কি হবে? নেগেটিভ হবে। এইভাবে আমরা বলতে পারি। তাহলে বি ইকুয়াল টু 0 হলে মূলগুলো যোগাত্মক বিপরীত হয়। আচ্ছা, যদি এবার আমি বলি এ ইকুয়াল টু সি, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি হয়? সি বাই এ। তো এ আর সি যদি একই হয়ে যায়, তাহলে কাটাকাটি হয়ে কি থাকবে? 1 থাকবে। তাহলে আমি বলতে পারি কি আলফা ইকুয়াল টু 1 বাই বিটা। দেখো, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে দুইটার ভ্যালু কিন্তু সেম, বাট একটা আরেকটার কি বিপরীত। কিরকম বিপরীত? ইনভার্স। এই একটা আরেকটার ইনভার্সের বিপরীত, এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত এইটা বলা হয়। তাহলে তার মানে কি একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? 1 বাই আলফা হবে। তার মানে এ ইকুয়াল টু সি হলে আমরা বলতে পারি মূলগুলো মূলগুলো হলো পরস্পরের গুণাত্মক বিপরীতক, বা একটা আলফা হলে আরেকটাকে কি লিখবো? 1 বাই আলফা লিখবো। তো এইগুলা হচ্ছে আমার কিছু সুন্দর সুন্দর কন্ডিশন। তো এইগুলোকে অ্যাপ্লাই করে অনেক ম্যাথ অনেক সহজে করা যায়। যেমন ধরো আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে আর এখানে আরেকটা ম্যাথ আছে। আমরা একটু খেয়াল করি যে এখানে কি কি বলা আছে। আচ্ছা, সো এখানে আমাদের আছে, দেখো, 3x প্লাস বি 5x স্কোয়ার মাইনাস 45, আর ওই জিনিসটা আছে। তাহলে ওই জিনিসটা হলে আমার হচ্ছে মূলগুলো যোগফল যদি 10 হয় তাহলে পি ইজ ইকুয়াল টু হোয়াট? তো এরকম একটা কোয়েশ্চেন। ওকে। আচ্ছা, সো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সব কি গুণ করে দিব? না, সব গুণ করার কোনো প্রয়োজনই আসে না। আমরা এদের যেটা দেখতে পারছি সেটা হলো সবগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরাইজিং আকারেই আছে। সবগুলোই যে ব্র্যাকেটের গুণ আকারে আছে, মানে কি ফ্যাক্টরাইজিং আকারে আছে, এবং ইজ ইকুয়াল টু কত? 0। আমরা এটা বলতে পারি যে 3x প্লাস p এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু মাইনাস পি বাই 3। আবার বলতে পারি যে এখানে কি আছে? 5x স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0, এইটা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সরি, এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু হচ্ছে কত? 45 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 বাই 5। তার মানে কি x ইকুয়াল টু প্লাস মাইনাস 9, এটা বলতে পারি। দেন হলো আর কি আছে? আর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস পি। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস পি ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমরা যে কোয়াড্রিক যে ফর্মুলা সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস পি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। তার মানে 400 বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2 ইন্টু 1। দেন এইটা হিসাব নিকাশ করলে কি হবে? আরেকটা ভ্যালু পাবো। কিরকম ভ্যালু পাবো? মোটামুটি আন্দাজ মতো আমি যদি বলি -20 প্লাস মাইনাস
4 যদি কমন নেই তাহলে দেখো কি হয়। 4 কমন নিলে আমরা পাবো হচ্ছে 100 মাইনাস পি এরকম কিছু একটা পাবো ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে? তো যাই হোক এটাও তো হচ্ছে একটা কি পাবা রেজাল্ট পাবা যেহেতু বুয়েটে আসা সো কি অনেক বড় একটা ম্যাথ আসলে। তাহলে তুমি চিন্তা করো সবগুলার যোগফল যদি 0 হয় তো সবগুলা কি করবা? যোগ করবা। যোগ করে রেজাল্ট কি লিখবা? 0 লিখবা। তাহলে হচ্ছে কি আমাদের কাজ শেষ। বাট বিষয় হচ্ছে এইখানে যে লাস্টে যে কাজটা করলাম না, লাস্টের কাজটা খুবই কি হইছে? অমানবিক হইছে। এইভাবে করতে গেলে তোমার হচ্ছে কি হয়ে যাবে? জীবন ধ্বংস হয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লাস্টে যে প্রসেসটা এটা আমরা কোয়াড্রিক ইকুয়েশন এটা না দিয়ে সলভ করে আমরা তো ডিরেক্ট বলতে পারি যে এই যে এখানে যেটা আছে এই ইকুয়েশনটার মূলদ্বয়ের যোগফল কি হয়? একটা ফর্মুলা আছে না? এই ইকুয়েশনটার মূলদ্বয়ের যোগফল কি হবে? এখানকার হচ্ছে মূলদ্বয়ের সামেশন কি হবে? এখানকার মূলদ্বয়ের সামেশন হবে হচ্ছে মাইনাস বি বাই এক্স মানে কি -20 শেষ। এর পরবর্তীতে আমরা বলতে পারি কি? দেখো এর পরবর্তীতে আমরা বলতে পারি এখানে একটা মূল, এখানে +9 -9 একটা মূল, ওটা তো জিরোই হয়ে যাবে যোগ করলে। এখানে একটা মূল আছে, এইখানে 2টা মূলের সামেশনই আছে। তার মানে টোটাল যে সামেশন সেটার যোগফল কত আবার 10। তার মানে আমরা লিখতে পারি এখানে যে -p/3 প্লাস দিয়ে -20 ইজ ইকুয়াল টু কত 10। তাহলে এইখান থেকে ফাইনালি p এর একটা ভ্যালু চলে আসবে। দিস ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। সো এইভাবে তোমাকে স্মার্ট ওয়ার্ক না করলে তোমার এই ম্যাথ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে এবং ফান ফ্যাক্ট হচ্ছে এটা বুয়েটে প্রিলিতে আসছে। এত টাইম নাই তো তোমার। বুঝতে পারছো ঘটনা? সো এইভাবে এই জিনিসটা না করে আমাকে এইভাবে স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? অ্যাডমিশনে সফল হইতে পারবো। তাড়াতাড়ি অনেক কিছু করতে পারবো। সিমিলারলি এই জিনিসটাও সেকেন্ড যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা অনেকভাবে করেছি। বোর্ডে থাকতে অনেক সুন্দরভাবে করেছি যে হ্যাঁ, আমার যে ১ম সমীকরণ সো এই যে ১ম সমীকরণে মূলদ্বয়ের অনুপাত আর সেকেন্ড সমীকরণে মূলদ্বয়ের অনুপাত কি? সমান। তাহলে ১ম সমীকরণে মূলদ্বয় হচ্ছে আলফা বিটা ধরলাম। তাহলে সেকেন্ড সমীকরণে মূলদ্বয় কি হবে? গামা ডেল্টা। এই হচ্ছে আমাদের কি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যা দেওয়া আছে সেটা লিখলাম। আর হচ্ছে সমান। তারপর কি করতাম? যোজন বিয়োজন করতাম। ফর্মুলা-টর্মুলা আনতাম। অনুসিদ্ধান্তের যে ফর্মুলা ছিল a - b হোল স্কয়ার প্লাস 4ab ওই ধরনের ফর্মুলা আনতাম। কাজ হয়ে যেত। বাট এখন থেকে আমরা কি করব? স্মার্ট ওয়ার্ক করব। সো আমরা আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই আলফার সাথে এই ডেল্টা প্লাস এই বিটার সাথে এই ডেল্টা প্লাস এই জিনিসটা করব। এই জিনিসটা করা যায় কিনা তোমরা একটু চিন্তা করো। ঠিক আছে? এটা হচ্ছে অনুপাতের একটা ফর্মুলা টাইপ বলতে পারো। বা আমি যদি তোমাদের উদাহরণ দিয়ে বলি যে ধরো এরকম আছে হাফ আর এটা হচ্ছে 2/4 ঠিক আছে? তাহলে তুমি এই ১ আর ২ হচ্ছে যোগ করো আর ৪ আর ২ যোগ করো। যোগ করলে কত হয়? ১ আর ২ যোগ করলে হয় ৩, ৪ আর ২ যোগ করলে হয় ৬। তাহলে যে এটা কাটাকাটি করো কি হয়? ১/২ হয় না? ১/২ হলো। আবার ২ বার ৪ এটা যোগ করলে কি হলো? ১/২ হলো। তাহলে সবাই তো সমান হলো। তার মানে কি এই কাজটা কি করা যায়? আমরা করতে পারবো। এই কাজ করতে আমরা অ্যালাউড। আমাদের অনুমতি আছে এটা করার। তাহলে আমরা এবার কি করব? আমরা যেটা করব সেটা হলো এই আর এই ২ টা রেশিও লিখব। আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু কি? আলফা বাই ডেল্টা ডিভাইডেড বাই বিটা বাই ডেল্টা। এই ২ টা রেশিও লিখলাম। আরেকটাকে এই যে এই ২ টা রেশিও লিখব। গামা বাই ডেল্টা ইজ ইকুয়াল টু কি? আলফা প্লাস ডেল্টা বাই কি? বিটা প্লাস ডেল্টা। এই যে ২ টা ইকুয়েশন পেলাম, এটা ধরো ১ নাম্বার ইকুয়েশন আর এইটা ধরো ২ নাম্বার ইকুয়েশন। এই ২ টা ইকুয়েশন কি করব? গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কি হবে? গুণ করে দিলে হবে হচ্ছে আলফা গামা বাই বিটা ডেল্টা ইজ ইকুয়াল টু
তোমার হচ্ছে কি আলফা প্লাস ডেল্টা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে এই জিনিসটা দাঁড়ালো। কিন্তু দেখো, তোমাকে বলি, এই জিনিসটা করলে কি ঠিক আছে? আলফা প্লাস ডেল্টা আমি কি লিখতে পারবো? আমি তো কিন্তু কিছুই লিখতে পারবো না। বুঝছো? তার মানে আমাদের একটা জায়গায় ভুল আছে। আমি আসলে ভুল জিনিসটা দেখাচ্ছি তোমাকে যে আসলে কিভাবে ভুল করতে পারো। শর্টকাট শিখেও কিভাবে ভুল করতে পারো। আলফা প্লাস ডেল্টার কোনো ভ্যালু জানি? জানা সম্ভব না জীবনেও। বিটা প্লাস ডেল্টার কোনো ভ্যালু জানি? জানা সম্ভব না কখনো। ঠিক আছে? তাহলে আমাদের আসলে ১ম থেকে যেটা করা উচিত ছিল সেটা হলো, আগে হচ্ছে এটা ক্রস গুণন করে চিন্তা করা উচিত ছিল ১ম থেকে। ঠিক আছে? দেখো, ১ম থেকে ক্রস গুণন করে তারপর হচ্ছে এই জিনিসগুলা যে কনসেপ্ট দেখালাম এই জিনিসগুলো এপ্লাই করব। উম, উম, উম। তাহলে আমি ১ম থেকে কি করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রস গুণন। মানে আলফা বাই গামা ইজ ইকুয়াল টু কত? বিটা বাই ডেল্টা। এই জিনিসটা করতে চাচ্ছি। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি? ওই যে বললাম আলফা বাই গামা ইজ ইকুয়াল টু কি? বিটা বাই ডেল্টা যা লেখা কথা একই কথা। দেন হচ্ছে কি ইকুয়াল টু কি লিখতে পারি? আলফা প্লাস বিটা জাস্ট উপর উপর যোগ করে দিব, নিচে নিচে যোগ করে দিব। এরপর কি এটাকে আমি লিখব কি আলফা বাই ডেল্টা ইজ ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা বাই গামা প্লাস ডেল্টা। এই রেশিও আর এই রেশিও মিলাই লিখলাম। দেন হচ্ছে কি লিখব? বিটা বাই ডেল্টা ইজ ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা বাই হচ্ছে কি গামা প্লাস ডেল্টা। এই রেশিও আর এই রেশিও মিলাই লিখলাম। এরপর ২ টা গুণ করে দিব। ২ টা যদি গুণ করে দিই তাহলে কি হবে? তাহলে হবে উপরে থাকবে আলফা বিটা, নিচে থাকবে গামা ডেল্টা ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু থাকবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, নিচে থাকবে কি? গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। এবং অ্যাডমিশন আমি এটাও বলব না যে তুমি এই যে এখান থেকে শুরু থেকে সবগুলো স্টেপ করো। আমি তোমাকে সাজেস্ট করব এরকম মূলের যে অনুপাত, সেক্ষেত্রে এই জিনিসটা মনে রাখো। আলফা বিটা ডিভাইডেড বাই গামা ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার। অ্যাডমিশন এই জিনিসটা মনে রাখবা। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? আলফা বিটা মানে কি? মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি হবে? এখান থেকে চিন্তা করো। সি বাই এ, তার মানে কি 1। গামা ডেল্টা কি লেখা যায়? গামা ডেল্টা লেখা যায় 9। দেন হচ্ছে আলফা প্লাস বিটা কি লেখা যায়? আলফা প্লাস বিটা লেখা যায় কে স্কোয়ার। গামা প্লাস ডেল্টা কি লেখা যায়? গামা প্লাস ডেল্টা লেখা যায় হচ্ছে তোমার 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কি কে এর সুন্দর একটা ভ্যালু চলে আসবে। কে এর সুন্দর একটা ভ্যালু চলে আসবে। এখন আমরা বোর্ডে একটা নিয়মে করেছিলাম। বোর্ডে যে নিয়মে, ওই নিয়মে করলে সমস্যা হচ্ছে কে এর হচ্ছে দ্বিঘাত একটা সমীকরণ সলভ করা লাগে। ওইটা যদি তোমার ভার্সিটি অ্যাডমিশনে আসে অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা ভার্সিটি অ্যাডমিশনে আসলে কিন্তু এরকমভাবে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। রেদার দেন তুমি হচ্ছে এই প্রসেসে করো। এখান থেকে যদি শুরু করো তাহলে দেখো ২ লাইনেই ম্যাথ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার দেখো কি বলছে। তোমার হচ্ছে আরেকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে বুয়েট, আইইউটি, চুয়েটে আসা কোয়েশ্চেন, ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। যে যদি x² প্লাস mx প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণে মূলদ্বয়ের পার্থক্য যদি 0 থেকে ছোট হয়, তবে m এর সম্ভাব্য মানের সেট কি হবে? তো আমি ধরে নিলাম যে মূলদ্বয় আলফা বিটা ধরে নিলাম এবং এটাও ধরে নিলাম যে আলফা হচ্ছে বিটার থেকে বড়। তো এখানে আমাকে কি বলছে? মূলদ্বয়ের পার্থক্য 0 থেকে যদি ছোট হয়, ছোট হবে একমাত্র একটা শর্তে, সেটাই হচ্ছে আমি যদি বিটা থেকে আলফা বিয়োগ দেই, সেটাই তাহলে 0 থেকে ছোট হবে। কারণ আমি আলফা বড় ধরে নিয়েছি। তো ছোটটা থেকে বড়টা বাদ দিলে তো সেটা অবশ্যই 0 থেকে ছোট হবে। সো এই যে এই জিনিসটা হলো, এবার m এর সম্ভাব্য মান বের করতে হবে। সো বিটা মাইনাস আলফা এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দাও, তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো
বিটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্তের ফর্মুলা আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আলফা প্লাস বিটা এটার মানে কি হবে সূত্র অনুসারে মাইনাস m/1। শুধু কি হবে মাইনাস এম হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার ফর্মুলা কি ইকুয়েশন থেকে দেখো, শুধু 1 এম স্কোয়ার মাইনাস 1 সেটা কি 0 থেকে ছোট হলো। সরি, এখানে তো কি 1 এর সাথে 4 গুণ, তাহলে এখানে হবে -4। দেন আমরা এটা বলতে পারি যে এম স্কোয়ার 4 কে ওই পাশে পাঠিয়ে দিলে শুধু 4, তাহলে কি এম স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে বোথ সাইড যদি রুট করে দেই, বোথ সাইডে যদি রুট করে দেই তাহলে দেখো কি হয়, রুট ওভার এম স্কোয়ার আর কি রুট ওভার 4। তো রুট ওভার এম স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি মডুলাস এম দিয়ে, বুঝছো, রুটের ভিতর এক্স স্কোয়ার। এটাকে অলওয়েজ এইভাবে লিখতে হয় মডুলাস এক্স, কারণ প্লাস হতে পারে মাইনাস হতে পারে। ওই যে আমরা এভাবে লিখি না প্লাস মাইনাস এক্স, তো এটাকে বেটার ওয়েতে লেখা যায় হচ্ছে মডুলাস এক্স। তাহলে এইটা 2, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এর ভ্যালুটা কি -2 থেকে 2 এর মধ্যে কি করতিস, সার্কুলেট করতিস। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে, অ্যান্সার হবে এই নাম্বার, এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো, সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, সো এবার কি বলছে, এবার বলছে যে তোমার px স্কোয়ার প্লাস এই সমীকরণ যেটা আছে সেই সমীকরণের মূলধন অনুপাত হচ্ছে 1:5। তাহলে দেখাও যে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এটা একটা রিটেন কোয়েশ্চেন আর কি, বুটেক্স 23-24 সালে এসেছিল। তাহলে মূলধন অনুপাত, তাহলে আমি মূলগুলো ধরে নিব এমনভাবে যাতে তাদের অনুপাত হয় হচ্ছে 1:5। তাহলে ধরে নেই মূলদ্বয় একটা যদি আলফা হয় অপরটা কি হবে 5 আলফা, বুঝছো। তাহলে দেখো এদের রেশিও কি হচ্ছে 1:5ই হচ্ছে। তাহলে এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 5 আলফা, মূলদ্বয়ের যোগফল কি হবে মাইনাস q/p। তো এখান থেকে আমরা বলতে পারি 6 আলফা ইকুয়াল টু কত মাইনাস q/p। সো এটুক থাকলো। দেন আমরা আবার বলতে পারি মূলদ্বয়ের যে গুণফল আলফা ইন্টু 5 আলফা এটা কি হবে r/p। তাহলে আমরা বলতে পারি এখান থেকে 5 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত r/p। দেয়ারফর আলফা ইজ ইকুয়াল টু কত r/5p। এভাবে লিখতে পারলি। তো এখান থেকে দেখো আলফার ভ্যালু আসলে কত আসে, আলফা ইকুয়াল টু মাইনাস q/6p। এটা যদি আমি আলফা স্কোয়ার এখানে বসাই দিই তাহলে কি হবে q²/36p², আর এখানে r/5p। তো তুমি হচ্ছে ইয়া করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো 5q² ইকুয়াল টু কত 36pr, এটা চলে আসছে হচ্ছে আমাদের কি শর্ট। দেখছো সুন্দর একটা ম্যাথ। বাট এখানে যে মূলদ্বয় ধরার মধ্যে কাহিনী, মূলদ্বয় এটা যদি ধরতে পারো তাহলে ম্যাথটা তুমি ছোট করে করতে পারবা, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানে দেখো কি বলছে, কে এর মান কত হলে এই যে সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে জটিল হবে। ঠিক আছে, তো আমরা তো এটা জানি এটা কি হবে ডিসক্রিমিন্যান্টের ব্যাপার স্যাপার, তাই না। তাহলে আমরা হচ্ছে এটা লিখতে পারি, আমাদের এখানে কি এটা হচ্ছে আমাদের এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর 9 হচ্ছে আমাদের কি সি। আমরা বলতে পারি b² - 4ac মানে হচ্ছে 11 প্লাস কে হোল স্কোয়ার b² - 4 3k প্লাস 1 4a ইন্টু সি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে জটিল বলছে, তার মানে ডিসক্রিমিনেন্টটা কি হবে এখন 0 থেকে ছোট হবে। তাহলে দেখো 11 স্কোয়ার কি হবে 11 121 প্লাস হচ্ছে 22k প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস এখানে কি লেখা যায় 36 3k প্লাস 1, এটা হচ্ছে কি 0 থেকে ছোট। তো দেখো 121 প্লাস হচ্ছে 22k প্লাস হচ্ছে কে স্কোয়ার, এখানে 36 ইন্টু 3
কত হয় 108k দেন হচ্ছে -36। এটাকে যদি আমি সিম্পলি হিসাব নিকাশ করি k স্কয়ার হয় দেন হচ্ছে 22k মাইনাস হচ্ছে 108k এটা হচ্ছে হিসাব নিকাশ করলে কত হয় -86k হয় দেন হচ্ছে +85 হয় লেস দেন 0 এটা হয়। এটাকে যদি মিডল টার্ম করি আমরা হচ্ছে পাই k স্কয়ার মাইনাস 85k মাইনাস k প্লাস হচ্ছে 85 ইজ লেস দেন 0। তাহলে আমরা k কমন যদি নেই k কমন নিলে হবে কি k মাইনাস 85 মাইনাস k কমন নিলে -1 কমন নিলে হবে হচ্ছে k মাইনাস 85 লেস দেন 0। দেয়ারফর আমরা বলতে পারি k মাইনাস 1 ইনটু k মাইনাস 85 লেস দেন 0। এখন আমাদের অসমতা সমাধান করতে হবে। তো অসমতা আমরা কেমনে সমাধান করি? একটা নাম্বার লাইন লিখলাম। এই ব্র্যাকেটে k এর কোন ভ্যালুর জন্য এই ব্র্যাকেটটা 0 হয়ে যায়? k এর ভ্যালু 1 এর জন্য 0 হয়ে যায়। এই ব্র্যাকেটে k এর ভ্যালু 85 এর জন্য এই ব্র্যাকেটটা 0 হয়ে যায়। তো এই যে ভ্যালুর জন্য ব্র্যাকেটগুলো 0 হয়ে যাচ্ছে ওগুলোকে বলা হয় ক্রিটিক্যাল ভ্যালু। তো প্রথমে আমি কি করব? প্রথমে আমি সিরিয়াল অনুসারে ক্রিটিক্যাল ভ্যালু বসাবো। প্রথমে 1 বসালাম তারপর হচ্ছে 85 বসালাম। এরপর ক্রিটিক্যাল ভ্যালুগুলো ইনক্লুডেড না এক্সক্লুডেড এটা বসাবো। মানে ক্রিটিক্যাল ভ্যালুগুলো মান আমার হচ্ছে সমাধানে আসবে নাকি এটা বাদে আসবে। এখানে দেখো 0 এর এখানে যদি ইকুয়াল সাইন থাকতো তাহলে আমি কি করতাম? এখানে গোল দিয়ে ভরাট করে দিতাম। এখানে গোল দিয়ে ভরাট করে দিতাম। বাট যেহেতু 0 এর এখানে ইকুয়াল সাইন নাই সো এটা কি হবে? এক্সক্লুডেড। মানে এই ক্রিটিক্যাল ভ্যালুগুলো অন্তর্ভুক্ত না। এভাবে ফাঁপা গোল চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপরে যাই হোক এরপরে আমাদের কি? এরপরে আমাদের যে অঞ্চলটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। ৩ ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো ৩ ভাগে যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা ৩ ভাগের ডান দিক থেকে ১ম ভাগকে আমরা আইডেন্টিফাই করব প্লাস হিসেবে, দেন মাইনাস, দেন প্লাস। তো আমাদের পুরা সলভে আমাদের কি দরকার? 0 থেকে ছোট মানে কি মাইনাসের জিনিসটা দরকার। তো মাইনাস কোথা থেকে কোন পর্যন্ত আছে? মাইনাস আছে হচ্ছে এই অঞ্চলে। তো এই অঞ্চলটার হচ্ছে ভ্যালু কত? এই অঞ্চলটা হচ্ছে ১ থেকে বড় আর কি 85 থেকে ছোট। তার মানে k এর ভ্যালু হবে এটাই আমার অ্যান্সার। k এর ভ্যালু এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে। বুঝতে পারছো? তাহলে k এর ভ্যালু কি হবে? ১ থেকে বড়, 85 থেকে ছোট। অপশন এ হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। সো এখান থেকে এক্সট্রা কি কোয়েশ্চেন করতে পারে? এখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন করতে পারে যে k এর মান কত হলে মূলদ্বয় গুণাত্মক বিপরীত হবে? k এর ভ্যালু কত হলে মূলদ্বয় k এর ভ্যালু কত হলে মূলদ্বয় হচ্ছে যোগাত্মক বিপরীত হবে? আর হচ্ছে k এর ভ্যালু কত হলে মূলদ্বয় তোমার হবে? আরেকটা যেন কি ছিল? মূলদ্বয় যেকোনো একটা মূল ১ হবে। k এর ভ্যালু কত হলে যেকোনো মূল 1 হবে আর k এর ভ্যালু কত হলে যেকোনো মূল 0 হবে। এই ধরনের কোয়েশ্চেন গুলো করতে পারে। তাহলে মূলগুলো গুণাত্মক বিপরীত হওয়ার শর্ত কি ছিল? মূলগুলো গুণাত্মক বিপরীত হওয়ার শর্ত ছিল a = c। তার মানে এখানকার 3k + 1 = 9 করে দিবা, কাজ শেষ। মূলদ্বয়ের যোগাত্মক বিপরীত হওয়ার শর্ত কি ছিল? b = 0। তার মানে যে 11 + k = 0, therefore k = -11। যেকোনো মূল 1 হওয়ার শর্ত কি ছিল? যেকোনো মূল 1 হওয়ার শর্ত ছিল a + b + c = 0। তার মানে 3k + 1 + 11 + k + 9 = 0 দিয়ে k এর ভ্যালু সলভ করে ফেলবা। যেকোনো মূল 0 হওয়ার শর্ত কি ছিল? c = 0 ছিল। বাট এখানে c = কত? 9। তার মানে এই কোয়েশ্চেনে যেকোনো মূল 0 পাওয়া সম্ভব না। সো আশা করি জিনিসগুলো মুখে, মুখে বলে দিলাম তোমরা ক্যাচ করতে পেরেছ। সো এরকম
ক্রিটিক্যাল না, জাস্ট কনসেপ্ট বেজ ছোটখাটো কোয়েশ্চেন কিন্তু দিতেই পারে। আচ্ছা, সো এবার আসো যে আমাদের হচ্ছে মূল থেকে সমীকরণ গঠন সংক্রান্ত এই ধরনের ম্যাথগুলা কিভাবে সলভ করব আমরা। তো দেখো, মূল থেকে সমীকরণ ধরো আমার দেওয়াই আছে হচ্ছে মূলদ্বয় আলফা বিটা। ডিরেক্ট আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো, এটাই আমাদের সমীকরণ। কারণ ওই যে মূলদ্বয় আলফা বিটা মানে কি, হয় এটা ইকুয়াল টু জিরো, না হয় কি এটা ইকুয়াল টু জিরো। সো এটা ইকুয়াল টু জিরো মানে কি এক্স ইকুয়াল টু আলফা এক্স ইকুয়াল টু বিটা। তার মানে তো আমি এইভাবে লিখতেই পারি, তাই না? ফ্যাক্টরাইজিং আকারেই শুরুতে লিখলাম। অ্যাডমিশনে এটা লেখাই হচ্ছে বেস্ট। এটা লিখে যদি আমি অ্যান্সার লিখে দিই তাহলে কাজ শেষ। ধরো আমাকে বলল যে দ্বিঘাত বহুপদের মূল হচ্ছে 2 আর 3, তাহলে হচ্ছে সমীকরণ কত? আমি ডিরেক্ট লিখে দিব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। যদি রিটেনা হয় এটাই অ্যান্সার। আর যদি এমসিকিউতে অপশন দেখো যে হ্যাঁ একটু এক্সপ্যান্ড করে লেখা আছে, তাহলে কি এটাকে একটু গুণ করে দিবা। তাহলে গুণ করে দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? তাহলে এই যে এইখানে কি করছে, মূলদ্বয়ের যোগফল করছে, আর এখানে কি করছে, মূলদ্বয়ের গুণফল করছি। এই যে এটাই এখানে লেখা আছে। আলফা বিটা হলে একটা দ্বিঘাত সমীকরণ কিরকম হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অথবা এইভাবে লিখলেই হয়। দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা ইকুয়াল টু জিরো। দেন এটাকে গুণ করে দিলে এরকম একটা ফরম্যাট চলে আসবে। তো এখন ধর চলো একটা ম্যাথ করি। আমাদের এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের তিনটা মূল, এটা হলে এফ অফ মাইনাস ফাইভ এক্স সমীকরণের মূলদ্বয় কত হবে? তাহলে সিম্পলি চিন্তা করো, এফ অফ এক্স এর জিরো, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, এটার হচ্ছে মূলদ্বয় কি? এটার মূলদ্বয় হচ্ছে টু মাইনাস টু আর হচ্ছে কি থ্রি। এটার মূলদ্বয় হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি সমীকরণটা দেখতে কিরকম হবে? এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এখন যদি এফ মাইনাস ফাইভ এক্স বলে, তাহলে আমি সিম্পলি কি করব? এক্স এর জায়গায় মাইনাস ফাইভ এক্স বসাই দিব। মাইনাস ফাইভ এক্স মাইনাস টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো তো চিন্তা করে যে ফ্যাক্টরাইজিং আকারে আছে সবগুলা, তার মানে আমি বলতে পারি কি এই পুরাটা ইকুয়াল টু জিরো, এই পুরাটা ইকুয়াল টু জিরো, এই পুরাটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে? এখান থেকে এক্স এর ভ্যালু আসে টু বাই ফাইভ, মাইনাস টু বাই ফাইভ আসে এখান থেকে। দেন এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে? এখান থেকে এক্স এর ভ্যালু আসে শুধু টু বাই ফাইভ। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে? এখান থেকে এক্স এর ভ্যালু আসে মাইনাস থ্রি বাই ফাইভ। বুঝতে পারলা? অর্থাৎ একটা শর্টকাট খেয়াল করো, তোমার যদি এফ অফ মাইনাস এক্স থাকে, মানে আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে এফ অফ কে এক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণের মূলদ্বয় হবে হচ্ছে তোমার আলফা বাই কে আর হচ্ছে বিটা বাই কে। এটা হচ্ছে আমাদের শর্টকাট আর কি। আমাদের কিন্তু রেজাল্ট ওইটাই আসছে আর কি। বুঝতে পারছো? এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এই ম্যাথটা খেয়াল করো, অনেক ইন্টারেস্টিং ম্যাথ। মনে হতে পারে অনেক বড়, পাওয়ার ফোর আছে, মাত্র একটা মূল দেওয়া আছে, বাকি মূল কেমনে বের করব? অলওয়েজ মনে রাখবা যে একটা জটিল মূল অনুবন্ধী আকারে আসে। তাহলে এই সমীকরণের একটা মূল যদি থ্রি মাইনাস আই হয়, তাহলে আরেকটা মূল অলওয়েজ কি হবে? থ্রি প্লাস আই। দুইটা তো পেয়ে গেলাম, দুইটা তো পেয়ে গেলাম। আরো একটা ভালো জিনিস খেয়াল করো, সবগুলার সহগ খেয়াল করো। এক্স টু দি পাওয়ার সহগ ওয়ান, এক্স কিউবের সহগ নাইন, এক্স স্কোয়ার সহগ 30, এক্স এর সহগ মাইনাস 42, কনস্ট্যান্ট হচ্ছে 20। সবগুলোর রেজাল্ট কিন্তু জিরো। সবগুলো সহগের যোগফল জিরো হলে একটি মূল কি হয়? একটি মূল হয় হচ্ছে ওয়ান। মানে এখানে আরেকটা মূল পেয়ে গেছে ওয়ান। দেখলা? এবার জাস্ট কি করতে হবে? বাকি একটা মূল খালি বের করতে হবে, খালি আরেকটা মূল বের করতে হবে।
বুঝতে পারলা? সহজ ম্যাথ না? এরপর কি করবা? জাস্ট লিখে দিবা মূলদ্বয়ের যোগফল। তাহলে কি? আরেকটা মূল আমি ধরে নেই আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল। একটা মূল, সেকেন্ড মূল, থার্ড মূল, ফোর্থ মূল আলফা ধরে নিছে। মূলদ্বয়ের যোগফল তাহলে কি হবে? -9/1, তার মানে শুধু 9। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করা শুরু করি তাহলে দেখতে পাচ্ছি এটা 0, 3 আর 3 মিলে কত হচ্ছে? 6, আর 1 এ 7, 7 প্লাস আলফা ইকুয়াল টু কত? 9, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে? 2। ভাই কি সহজ ম্যাথ দিস। সহজ হইতো না তুমি যদি এই অ্যাপ্রোচে না করতা। এই ট্যাকটিক্সটা যদি না খাটাইতা তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। যদি এই জিনিসটা না জানতা যে সবগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, যোগ করলে একটা মূল হচ্ছে 1 হয়। এইটা এপ্লাই করছি জন্য সহজ হইছে। সো দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি এটা হয় তাহলে মূলের বাকি সমীকরণটা কি হবে? সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 1/2 প্লাস i আকারে আছে না? এটাকে আমার a প্লাস ib এই আকারে কনভার্ট করে নিতে হবে। মানে লিনিয়ার ফরম্যাটে করে নিতে হবে। বুঝছো? তাহলে দ্বিঘাতের কি? একটা যদি এরকম হয়, আরেকটা মূল তাহলে কিরকম হবে? a মাইনাস ib এরকম হবে। বাকিটা নিজেরা করবা। ঠিক আছে? এটা ইন্টারেস্টিং ম্যাথ। দুজন ছাত্রকে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলে একজন ছাত্র সমীকরণের x সহগটি ভুল লিখল। একজন ছাত্র সমীকরণের x সহগটির ভুল লিখে 2 পেল এবং 6 এই দুইটি বীজ পেল। বীজ মানে হচ্ছে রুটস মানে মূল। তাহলে x এর সহগটি ভুল লিখে বীজ কি পাইছে? একটা 2 পাইছে, একটা 6 পাইছে। তার মানে হলো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আমি পাবো হচ্ছে x² মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণের হচ্ছে ভুল কি আছে? ভুল হচ্ছে x এর সহগ হচ্ছে ভুল। তাহলে এই সমীকরণে -8 x এর সহগ হচ্ছে ভুল। আবার কি করছে দেখো, আবার করছে হচ্ছে ধ্রুবক পদটি ভুল লিখে বীজ পাইছে 2 আর -9। তার মানে x-2 আর হচ্ছে x প্লাস 9 ইকুয়াল টু 0 এই সমীকরণ পাইছে, কিন্তু এই সমীকরণের ধ্রুবক পদটি হচ্ছে ভুল। তাহলে এটা হিসাব করি, গুণ করো x² -2x দেন হচ্ছে কি প্লাস 9x -18 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস হচ্ছে কি 7x, 7x -18 ইকুয়াল টু 0। তো এই সমীকরণে কোনটা ভুল? হ্যাঁ, এই সমীকরণ হচ্ছে ধ্রুবক পদটা ভুল। বুঝছো? তার মানে সমীকরণটা কি হবে? দেখো x² এর সহগ কিন্তু ঠিকই আছে। তাহলে x² এর সহগ হচ্ছে 1। x এর সহগ এইটারটা নেওয়া যাবে না, কিন্তু আমি x এর সহগ এইটারটা নিতে পারবো। তার মানে কি প্লাস 7x। কনস্ট্যান্ট এটারটা নিতে পারবো না, কিন্তু কনস্ট্যান্ট এটারটা নিতে পারবো। তার মানে কি প্লাস 12 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কাইন্ড অফ একটু ধাঁধার মতো ম্যাথটা হয়ে গেছে। ম্যাথটা একটু ধাঁধার মতো হয়ে গেছে কিন্তু, বুঝছো? সহজ ম্যাথ। হুম।